১৯৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ঢাকার পুলিশ এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। কি বুঝলেন? লতিফ সিদ্দিকী এখন সন্ত্রাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জন, তারা হচ্ছে সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে রাষ্ট্র, সরকারের পুলিশ সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে। তারা কোথায় সন্ত্রাস করেছে, তারা কেমন সন্ত্রাস করেছে, তারা কার সাথে সন্ত্রাস করেছে? বৃহস্পতিবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যে ঘটনাটি ঘটেছে, যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, সেটি সম্পর্কে আপনারা অবহিত আছেন। মঞ্চ ৭১ নামে একটি সংগঠন, নতুন সংগঠন, তারা একটি সেমিনারের গোল টেবিলের আয়োজন করেছিল। গোল টেবিলের বিষয়বস্তু হচ্ছে আমাদের স্বাধীনতা এবং সংবিধান। স্বাধীনতা এবং সংবিধান নিয়ে আলোচনা করতে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গিয়েছিলেন। তারা কিন্তু কোনো জায়গায় কোনো গোপন বৈঠক করছিলেন না, দরজা বন্ধ করে কোনো গোপন স্থানে কোনো গোপন সলা পরামর্শ করছিলেন না। আগে ঘোষণা দিয়ে রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে প্রকাশ্য জায়গায় আরও মানুষের উপস্থিতিতে তারা তাদের মতামত প্রকাশ করতে গিয়েছিলেন। এবং সেখানে কি হয়েছে? সেখানে জামায়াতের একজন নেতার নেতৃত্বে জামাত শিবিরের একটি দল, বিএনপিরও কেউ কেউ সেখানে ছিল বলে জানা যাচ্ছে, সম্মিলিতভাবে সেখানে গিয়ে তারা তাণ্ডব তৈরি করেছে। এইসব সম্মানিত ব্যক্তিদের সঙ্গে অসদাচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে। সেখানে মব, এখন অবশ্য অনেকে আর এটিকে মবও বলতে চান না, কারণ এটি একটি পরিকল্পিত সন্ত্রাস। সেখানে একটি সহিংস পরিবেশ তৈরি করেছে তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই ঘটনার নিন্দা জানিয়ে যে বিবৃতিটি দিয়েছে, সেই বিবৃতিতে তারা দাবি করেছে কিংবা উল্লেখ করেছে যে তারা আগেভাগে পুলিশকে জানিয়েছিলেন এবং পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তা সত্ত্বেও রিপোর্টার্স ইউনিটি যদি পুলিশকে জানিয়ে থাকে, পুলিশ সেখানে দায়িত্ব পালন করে থাকে, তাহলে তা সত্ত্বেও সেখানে এই ধরনের সহিংসতা ঘটল কিভাবে? এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি। কিন্তু এই ধরনের সহিংসতাটি ঘটেছে এবং তারপরেও যখন সহিংসতা হয়, সেখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি যারা চেষ্টা করেছিলেন যে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, তারাও নাজেহাল হয়েছেন বলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন। এবং এই সাংবাদিক নেতাদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি যখন ঢাকায় সাংবাদিকতা করতাম, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত সখ্য ছিল। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তারা নাজেহাল হয়েছেন এবং তারপরে তারা পুলিশকে ডেকেছেন। পুলিশ এসে এই সন্ত্রাসীদের ধরে নিয়ে যাবার কথা ছিল। যারা সেখানে সভা করতে গেছেন তাদেরকে সভা করতে দেওয়ার, তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, কিন্তু পুলিশ সেটি করেনি। পুলিশ সেটি না করে সমাজের মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিদের তাদের সঙ্গে নিয়ে গেছে এবং সেই সময় তারা বলছিলেন যে মবের হাত থেকে রক্ষা করার জন্যে। আমি দেখলাম যে ডিসি মাসুদের একটি বক্তব্য দৈনিক সমকালে ছাপা হয়েছে যে মবের হাত থেকে বাঁচাতে নাকি লতিফ সিদ্দিকীকে তাদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটিকে আমরা কিভাবে দেখব? এটি তো নতুন কিছু ঘটনা নয়। সেই যে গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পরপর নিউ ইয়র্কে এসে এক সাক্ষাৎকারে, ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি, ৭১ সেই সব কিছু মুছে যাবে। তারপর থেকে আসলে ৭১ শব্দটার বিরুদ্ধে এক ধরনের একটা ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে। ৭১ নামটি অনেকের গায়ে জ্বালা ধরিয়ে দেয়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই শব্দগুলো অনেককে অস্থির করে ফেলে, পাগল করে ফেলে এবং তারা সামনে জাপান তাকে কামড়াতে শুরু করে দেন একেবারে ভাদ্র মাসের কুকুরের মতো। এবং এখানেও তাই হয়েছে। মঞ্চ ৭১-এর মঞ্চ, তারা সভা সমাবেশ করবে আর বাংলাদেশে ৭১ বিরোধী শক্তি সেটি হতে দেবে। ৭১ বিরোধী শক্তি যখন ক্ষমতায় তখন, এবং তারা তাই করেছে, তারা সভাটি বন্ডল করে দিয়েছে। হ্যাঁ,
এটি যেহেতু তাদের একটি এজেন্ডা, তারা তাদের এজেন্ডা পালন করেছে, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে তো এটুকু প্রত্যাশা কি করতে পারি না যে রাষ্ট্র, আইন শৃঙ্খলারক্ষী বাহিনী, পুলিশ যেখানে উপস্থিত আছে তারা ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করবে, তারা সন্ত্রাসীদের দমন করবে, তারা এই বিশিষ্ট ব্যক্তিদেরকে প্রতিরক্ষা দেবে। কিন্তু তারা দেয়নি। তারা বরং বিশিষ্ট ব্যক্তিদের সেখান থেকে তুলে এনে তাদেরকে মামলা দিয়ে ঢুকে দিয়েছে। এবং আমরা এমন একটি সরকারে, এমন একটি রাষ্ট্রে এখন বসবাস করি যেখানে সরকার, রাষ্ট্র এই ধরনের অন্যায়, এই ধরনের সন্ত্রাসী তৎপরতাকে নীরবে শুধু সহ্য যে করে তাই নয়, পৃষ্ঠপোষকতা দিয়ে যায়। আমরা এটাকে কিভাবে দেখব? আমরা এটাকে কি বলবো? আমরা তো কথায় কথায় উঠতে বসতে ফেসিবাদ ফেসিবাদ বলতে বলতে মুখে একেবারে ফেনা তুলে ফেলি। এটিকে তো একেবারে ঠিক ফেসিবাদের সংজ্ঞায়ও ফেলা যায় না, তার চেয়ে তো জঘন্যতর কিছু, তার চেয়ে তো আরও নিকৃষ্ট কিছু হিসাবে কোনো উপমা দিয়ে সাজাতে হয়। আচ্ছা, আমরা বুঝি যে কোনো ফেসিবাদী সরকার ভিন্ন মতকে সহ্য করতে পারে না, ভিন্ন মত দমনের জন্য তার পুলিশ লেলিয়ে দেয়, পুলিশ দিয়ে সেগুলো দমন করে দেয়। কিন্তু এখানে কিন্তু দেখেন যে পুলিশ না, ওকে ফাইন, তারা এই ৭১ মঞ্চ এখানে সংবিধান স্বাধীনতা নিয়ে তারা একটি গোল টেবিল বৈঠক করবে, তারা তো আপনাদের অনুমতিও নিয়েছে নাকি? কিংবা আপনারা যখন জেনেছেন যে রাষ্ট্র যখন জেনেছে, সরকার যখন জেনেছে তারা সভা করবে, সরকার যদি মনে করে যে তাদের সভা করতে দিবে না, আগেই নিষেধ করে দিবে যে না, তোমাদেরকে কিন্তু আমরা অ্যালাউ করবো না, ডোন্ট ডু দিস। কিংবা তারা যদি মনে করে যে না, তারা গায়ের জোরে ভেঙে দেবে, ওকে, সরকারের তো পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তো এখানে একেবারে আনসারের মতো ভূমিকা পালন করে। সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়ে, পুলিশ পাঠিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে পিটিয়ে উঠিয়ে দিলে হতো। এই যে বুয়েটের ছাত্রদেরকে যেভাবে পিটিয়েছে, যে ডিসি মাসুদ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আবার একজন পুলিশ একজন বুয়েটের একজন ছাত্রের গলা চিপে ধরেছে। পুলিশ আবার বলছে যে না, সেটি এআই দিয়ে জেনারেটেড। আবার সেই ছাত্রটি বলছে, বা যিনি ছবিটি তুলেছেন তিনি বলছেন যে না, ঘটনাটি ঘটেছে। অর্থাৎ পুলিশ যে মিথ্যা কথা বলেছে সেটিও আবার প্রমাণিত হয়ে গেছে। বুয়েটের অনেক শিক্ষার্থীরা বলছেন যে শেখ হাসিনাও বুয়েটের কারো গায়ে হাত তোলার সাহস পায়নি, কিন্তু ইউনূস সরকার বুয়েটের ছাত্রদের গায়ে হাত তুলেছে। তো আপনারা না হয় লতিফ সিদ্দিকীকে পুলিশ দিয়ে পিটাতেন, প্রফেসর শেখ কার্জনকে, সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে পুলিশ দিয়ে পিটাতেন, কিন্তু সেটি হয়নি। সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা, রাজনৈতিক দলের সন্ত্রাসীরা সেখানে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছে এবং পুলিশ তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। এবং যারা কাজ করেছে তারা একটি ব্যানার নিয়ে গেছে সেখানে, সেটি হচ্ছে কি, জুলাই যোদ্ধা। এখন এমন একটি অবস্থা হয়েছে, জুলাই শব্দটি হয়ে উঠেছে সকল অপকর্মের, সহিংসতার, চাঁদাবাজির, সন্ত্রাসী তৎপরতার একটা রক্ষা কবচ। আপনি যত অন্যায় করবেন, যত অপরাধ করবেন, আপনি জুলাইয়ের পক্ষ, জুলাই সৈনিক শব্দটি বলুন, বাকিরা সবাই ভয়ে থরথর কাঁপতে কাঁপতে আপনাকে আর কোনো কিছু বলবে না। আর রাষ্ট্র, প্রশাসন সবাই একেবারে আপনাকে পীরের মতো মানতে থাকবে, কারণ জুলাই আপনি। এখন জুলাই একটা ভীতিকর, জুলাই একটা আতঙ্কের শব্দে উপমায় পরিণত হয়েছে। মাত্র ১ বছর গেছে, সে ১ বছরে যে জুলাই আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটেছে, সেটিকে আপনারা একেবারে একটি আতঙ্কের, ঘৃণার উপমায় নিয়ে এসেছেন। এবং এই যে রিপোর্টার্স ইউনিটিতে যে সমাবেশটিকে ভেঙে দেওয়া হলো, আমরা দেখলাম যে ঢাকার পত্রিকাগুলো, মানে সাংবাদিকতা এখন কোন জায়গায় গিয়েছে? সাংবাদিকরা কি কথা বলতে পারছে না, নাকি সাংবাদিকরা কথা বলছে না? যেখানে সহিংসতা হয়েছে, যেখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী গিয়ে সভা ভেঙে দিয়ে সেখানে নাজেহাল করেছে, সেখানে কোনো সংবাদপত্র কিন্তু সেটিকে মানে সমকালে একটি হেডিং করেছে যে অধ্যাপক মুক্তিযোদ্ধা নাজেহাল, সেখানে সহিংসতা। বিডি নিউজ 24 সেখানে মব হামলার কথা বলেছে, আবার শিরোনামটা এমনভাবে করেছে যে মব হামলা, কি লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন 15 জন গ্রেপ্তার। মানে এমন একটি, অনেকের মনে হতে পারে যে মব হামলাটা তারা করেছে, কিন্তু বাকি সবাই, কেউ কেউ তো একেবারে বলেছে যে জনতা ধরে, জনতা নাকি তারা উশৃঙ্খল জনতা বললে একটা কথা হতো, তারা জনতা ধরে লতিফ সিদ্দিকীকে পুলিশে দিয়েছে। এই হচ্ছে এখন সাংবাদিকতার হাল, এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা। অথচ আমাদেরকে বলা হয়েছিল কি, দেশ এখন খোলামেলা সমালোচনা করা যাবে, যা খুশি বলা যাবে, সব কিছু নাকি গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে। কিন্তু গণমাধ্যমের যে একটা অপমৃত্যু ঘটেছে, গণমাধ্যম যে আরও বিকৃত হয়ে গেছে, সেই বিষয়টি তারা নিজেরা পদে পদে আমাদেরকে প্রমাণ দিচ্ছেন। এখন আমরা
এই যে 16 জনের নামে মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, আবার যারা সন্ত্রাস করলো তাদের ভিডিও চিত্র আছে, আলোকচিত্র আছে। আমরা হয়তো দাবি জানাতে পারি। আমি ফেসবুকে একবার বলেছিলাম যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, অসংখ্য মানুষ নিচে কমেন্ট করেছে, কার কাছে দাবি জানান সাগর ভাই? এই সরকারের লোকেরা, এই সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাহলে এই সরকার তো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না, সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না। তাহলে আমরা কি করব? আমরা কি শুধু সব শুনবো, মেনে নিব, চুপচাপ থেকে থাকবো, আর তারা এই সহিংসতা করেই যাবে? জুলাই যোদ্ধা, জুলাই এই শব্দটি একটা আতঙ্ক, আরও বেশি সন্ত্রাসী শব্দে রূপান্তরিত হবে, সেটি আমরা মেনে নেব, নাকি আমরা কথা বলবো? আমার মনে হয় আমাদের কথা বলার দরকার আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রিসেট বাটনের কথা বলেছিল, আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন, সব কিছু মুছে দিতে চান, আর আমাদেরকে বারবার মুক্তিযুদ্ধের কথা বলে, 71-এর কথা বলে, বঙ্গবন্ধুর কথা বলে বলে সেটিকে আমাদের জীবন্ত রাখতে হবে, সেইগুলোকে আমাদেরকে জীবিত রাখতে হবে। আমি এখনও বলি, এই সরকার কোথাও কোথাও কখনো কখনো হয়তো তার বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে দমন করার চেষ্টা করবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের এই যে পেটুয়া বাহিনী, যাদেরকে আমরা এতদিন মব বলতাম, এবং ক্রমশ সেগুলো তাদের রাজনৈতিক আইডেন্টিটি সামনে চলে এসেছে, এই সন্ত্রাসী দিয়ে ভিন্ন মতকে দমন করার, মুক্তিযুদ্ধকে দমন করার, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে কোনো তৎপরতাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেখানে তারা এই ধরনের সন্ত্রাসীদেরই ব্যবহার করবে। আমরা হয়তো তাদের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের কথা বলবো না, পাল্টা সন্ত্রাস আমরা করবো না বা করতে পারবো না, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, আমাদের নয়েজ তৈরি করতে হবে, আমাদের হইচই করতে হবে। যার যেখান থেকে সম্ভব, যার যেখান থেকে সুবিধা, সেখান থেকেই এই তৎপরতাগুলোর বিরুদ্ধে, এই সন্ত্রাসী তৎপরতাগুলোর বিরুদ্ধে আমাদের বক্তব্য রাখতে হবে, কথা বলতে হবে। আসুন আমরা যারা যারা যেখান থেকে কথা বলতে পারি আমরা কথা বলি, এই সন্ত্রাসের, এই সহিংসতার প্রতিবাদ জানাই।